ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা এসএলএসটির পাশাপাশি সাইড বাই সাইড কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে বা দিতে চাইছো, মূলত এই ভিডিওটা তাদের জন্য। এবং অনেকেই প্রশ্ন করে থাকো যে নেক্সট এসএলএসটি কবে আসবে বা কোনটা আগে হবে কোনটা পরে হবে, এই প্রশ্নগুলো যাদের মনের মধ্যে রয়েছে, মূলত আমি তাদের জন্য এইটা একটা আলোচনামূলক ভিডিও বানাচ্ছি। যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করতে পারো। যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করো, বিশ্বাস করো, আমি মূলত তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলছি। দেখো, এসএলএসটি এটা ঠিক যতক্ষণ না এসএলএসটি 2 মিটে যাবে ততক্ষণ এসএলএসটি 3 আসবে না, এবং এইটা কবে মিটবে সেইটা নিয়ে এখনো নিশ্চয়তা নেই। তো এইটা নিয়ে কিন্তু একটু ডিলে হবে এবং আমি পুরো ব্যাখ্যাটায় আসছি। তার আগেই কিন্তু পঞ্চায়েতের মতন কম্পিটিটিভ এক্সামগুলো আসতে পারে। কেন বলছি, আগে তুমি পঞ্চায়েত মন্ত্রীর কথাগুলো শোনো, তারপরে পুরো পরবর্তী ব্যাখ্যাটায় আসছি এবং কিভাবে তুমি শুধুমাত্র নিজে প্রিপারেশন নিয়েও এই পরীক্ষাগুলো দিতে পারো। তো তাতে কি হবে, তোমার কোথাও কোচিং এ মোটা টাকা দিয়ে যাদের পড়ার সামর্থ্য নেই তারা নিজেরাও প্রস্তুতি কিভাবে নেবে সেটা নিয়েও আলোচনা করব। তো আগে পঞ্চায়েত মন্ত্রীর কথাটা সরকারের পারফরমেন্স দেখাবার একটা জায়গা, এবং কেন্দ্র সরকার যত যোজনা সুবিধা দিয়েছে মানুষকে, বেশিরভাগ আমাদের ডিপার্টমেন্ট থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে। রাজ্য সরকারের বহু প্রকল্প এখান থেকেই যাচ্ছে। তো সেগুলোকে পরিশোধিত করে ঠিক লোককে পৌঁছে দেওয়া, এবং তার জন্য একটা বড় লোকশক্তি লাগে, ম্যান পাওয়ার, সেটাও কম আছে। ইমিডিয়েট 11,000 লোকের নিযুক্ত হলে তবে গিয়ে ঠিকঠাক এই পরিষেবা আমরা দিতে পারবো। তার জন্য ফাইল চলাচল করছে, ফাইন্যান্স থেকে আরম্ভ করে সব জায়গায়। সময় লাগবে, প্রসেসের মধ্যে আছে। তো বাকি অনেক লোক আছেন এক্সট্রা। না, আমার একটা কথা বলুন, এই যে আপনারা সব কটা ক্ষেত্রেই আর কি, আপনার ক্ষেত্রে আপনি বললেন 11,000 লোক লাগবেন, ফাইল চলাচল হচ্ছে, মানে লোকজন নেবেন, প্রস্তুতি নিচ্ছেন। আগের সরকারের আমলে আমরা 15 বছর ধরে শুনে এসেছি যে টাকা পয়সা একদম নেই, সুতরাং সব জায়গা থেকে কর্মী সংকোচন করা হচ্ছে বা শূন্যপদ কোনোটাই পূরণ করা হচ্ছে না। আপনারা এসে এমন কি ম্যাজিক দেখতে পেলেন যে পরপর এরকম নিয়োগ করার কথা ভাবতে পারছেন? না, আমরা কথাবার্তা বলেছি, টাকা ছিল না, এটা ভুল কথা। তাহলে নেতারা পালিয়ে বেড়াচ্ছে কেন? বা ফ্ল্যাটের ভিতর থেকে পাটক্ষেত পর্যন্ত টাকা পাওয়া যাচ্ছে, আলমারির উপরে, গাড়ির মধ্যে, বিছানার নিচে, কোথায় টাকা নেই? টাকা ছিল, কিন্তু সাধারণ মানুষের পরিষেবার জন্য টাকা ছিল না। আমরা আরেকটা জিনিস দেখেছি, মানে এটাও আপনার আন্ডারেই পড়েছে আর কি, খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে কৃষি বিপণন। তোমরা শুনতেই পেলে TV9 বাংলার এক সাক্ষাৎকারে তিনি দীর্ঘ আলোচনা করেন, কৃষি থেকে, ইন্ডাস্ট্রি থেকে, লাখপতি দিদি থেকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। সেইখানে কিন্তু এই রিক্রুটমেন্টের কথাও বলেছেন। যেহেতু পঞ্চায়েত দপ্তর সরাসরি জনগণের সঙ্গে, অনেক মানে বৃহৎ অংশ জনগণের সঙ্গে সংযোগ রক্ষা করে সরকারের, সেহেতু এই পঞ্চায়েত দপ্তর কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে এই পঞ্চায়েত দপ্তরের কাজ সুচারুরূপে পরিচালনা করার জন্য যে ম্যান পাওয়ার দরকার সেইটা কিন্তু নেই। তো সেইটার জন্য রিক্রুটমেন্ট দরকার, 11,000-এর মতন রিক্রুটমেন্ট তিনি করবেন, এবং এইটা কিন্তু দ্রুত করতে হবে তাকে। সেখানে কিন্তু আপনারা যদি পুরো বিশ্লেষণটা শোনেন তাহলে বুঝতে পারবেন। তো তাহলে এই ফাইল চালাচালিগুলো হচ্ছে, তার মানে কি যত দ্রুত সম্ভব তারা কিন্তু চাইছেন পঞ্চায়েতের দপ্তরের নিয়োগটা সেরে নিতে। কারণ যখনই নিয়োগটা সেরে নেওয়া যাবে তারপরেই কিন্তু পঞ্চায়েত দপ্তরের যা কাজকর্ম খুব সুচারুরূপে পরিচালনা করতে পারবেন। এই বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের নিয়োগ কিন্তু অতি সত্বর আসতে চলেছে, এবং সেই সঙ্গে যেহেতু নিয়োগ পলিসিও আসতে চলেছে, এখন কি ধরনের চেঞ্জেস আসবে সেটা কিন্তু আমরা জানি না। তো প্রস্তুতি নিয়ে আমি কথা বলবো। তার আগে বলি যে এসএলএসটির কি খবর, কারণ কোনটা আগে আসবে এইটা তোমরা অনেকেই জানতে চাইছো, বা কোনটা প্রিপারেশন নেওয়া যায়। দেখো, এসএলএসটি 2 না মিটলে এসএলএসটি 3 আসবে না, এবং সুপ্রিম কোর্ট যদি কোনো রকম পরিবর্তন না করে তাহলে কিন্তু এসএলএসটি 2 মানে বাদ যাওয়া, ক্যান্সেল হওয়ার এগুলো কিন্তু কোনো সম্ভাবনা, যা কিছু পরিবর্তন সেটা কিন্তু থ্রু সুপ্রিম কোর্ট। এটা অনেকবার বলেছি তোমাদের। এইবার এই যে নতুন সরকার এসে তারা একটু সময় নিচ্ছে, সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, এবং তোমরা জানো 31 আগস্টের মধ্যে মানে সম্পন্ন করার কথা ছিল। তার আগে ডেট কত ছিল, ডেডলাইন 31 ডিসেম্বর। ভালো করে তারপর সরকার গিয়ে বলল, মাই লর্ড আমাদের করে উঠতে পারিনি, ডেট এক্সটেনশন করুন। এবারও নিশ্চয়ই সরকার, কারণ 31 মধ্যে করে উঠতে পারবে না, পরিষ্কার কথা, কারণ যেভাবে ঢিলে ঢালা চলছে। তো যদি 31 মধ্যে করতো, সরকার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ করতে শুরু করতে হতো, তাহলে 31 আগস্টের মধ্যে কিন্তু শেষ হচ্ছে না সেকেন্ড এসএলএসটিটা। বাকি সেই সঙ্গে অনেকগুলো যারা 16 সালের ক্যান্ডিডেট তারা জনস্বার্থ মামলা করার প্রিপারেশন নিচ্ছেন, যারা খবর রাখেন তারা জানেন নিশ্চয়ই। সেই সঙ্গে মানে সরকারও নিজেদের মতন করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এসএলএসটি 2 শেষ করতে করতে অ্যাপ্রক্স আমি আইডিয়া করছি, দেখুন আমাকে কিন্তু কেউ এসে বলেনি, তো এই প্রসেসটা পুরোটা 9-10-এর অনেকটা বড় প্রসেস শেষ
মানে করতে হবে, ভাইবা নিতে হবে। তো সবকিছু শেষ করেও কিন্তু ডিসেম্বরের দিকে চলে যাবে। যদিও থার্ড এসএলএসটি নোটিফিকেশন এটা কমপ্লিট করে আসে, আমার মনে হচ্ছে না ডিসেম্বরের আগে আসে। আর ডিসেম্বরে যদি নোটিফিকেশন আসে তাহলে কি সঙ্গে সঙ্গেই পরীক্ষা হয়ে যাবে? সেটাও নয়। তাহলেও কিন্তু একটা মানে খুব তাড়াতাড়ি এমার্জেন্সি হলেও 3 মাস থেকে 4 মাস সময় লাগবে, তার থেকে বেশিই লাগবে আমি ধরে নিচ্ছি। তো সেই জায়গায়, কারণ 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে, তারপরে সেগুলোর মানে ম্যানেজমেন্ট রয়েছে, কোথায় পরীক্ষা হবে না হবে, তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এসএলএসটির এখনো অবধি 7-8 মাস 9 মাসের আগে থার্ড মানে নেক্সট এসএলএসটির কিন্তু কোনো সম্ভাবনা মানে পরীক্ষার সম্ভাবনা আমি দেখছি না। এইবার সেক্ষেত্রে কিন্তু তার আগে কিন্তু পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হলেও হতে পারে, যেহেতু পঞ্চায়েত মন্ত্রী তাড়াহুড়ো করছেন। এবং আপনি যদি সাইকোলজি একটু পড়েন, দিলীপ ঘোষের যদি সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করেন, উনি কিন্তু মানে সোজা সাপটা কথা বলার লোক, এমনি প্যাচ গোছ না। তো সেই জায়গায় দাঁড়িয়ে 11,000 নিয়োগে কোন রকম কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই। দেখুন ছোটখাটো নেতা লোকাল লেভেলে কি করলো, কিন্তু আগের সরকারের আমলে যে মানে উপর লেভেল থেকে যে দুর্নীতিটা হয়েছে এইখানে কিন্তু সেটা হবে না। তাহলে আপনি যদি সঠিকভাবে খেটে খুঁটে পরীক্ষা দেন তাহলে আপনার খাটনির দামটা পাবেন। এইবার বলবেন যে আমি যদি সেলফ প্রিপারেশন নিই প্লাস সেই সঙ্গে এসএলএসটিও তো আমার মানে হাতে রাখতে হবে, তাহলে আমি কি করব? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনার সাবজেক্ট আপনাকে পড়তে হবে এসএলএসটিতে। মূলত সাবজেক্টটা আপনার স্ট্রং থাকলে আপনি অনেকটা এগিয়ে যাচ্ছেন। তাহলে সেই সাবজেক্ট কিন্তু আপনার যাই হোক না কেন সেইটা কিন্তু পঞ্চায়েতের প্রিপারেশনেও কাজে লাগবে, ঠিক? তো সেই সাবজেক্টটা আপনি আগে স্ট্রং করুন। সাইড বাই সাইড আপনাকে কোনো কোচিং সেন্টারে ভর্তি মানে হওয়ার খুব একটা প্রয়োজন নেই। আপনার টাকা থাকলে নিশ্চয়ই ভর্তি হবেন, কিন্তু যাদের টাকা নেই তাদের কিন্তু কোচিং সেন্টারে ভর্তি হওয়ার দরকার নেই। তার বাইরেও কিন্তু সেলফ স্টাডি করে এইটা করা সম্ভব। কিভাবে? দেখুন, আমি অনেকগুলো পরীক্ষা ক্র্যাক করেছি এবং ক্র্যাক করে পাশ করে নিয়েই আপনাকে বলছি। এমনটা নয় যে মানে মানে আমি সেই প্রসেসের মধ্যে দিয়ে যাইনি। আমি ওই প্রসেসের মধ্যে একাধিকবার গিয়েছি এবং খুব কনফিডেন্সের সঙ্গে, কারো আমার হেল্প লাগেনি। আমি নিজেই সেলফ প্রিপারেশনের মাধ্যমেই কিন্তু সমস্ত পরীক্ষা ক্র্যাক করেছি। যদিও আমি এসব বিষয় নিয়ে কোনোদিনও খুব একটা কিছু বলি না মানে আমার জায়গা থেকে, কিন্তু আজকে কেন বলছি যে আপনারা যেন যারা নতুন দেখছেন কনফিডেন্স পান। দেখুন, যত শুধুমাত্র টিচিং রিলেটেড যে সমস্ত পরীক্ষা সেগুলো নয়, তার বাইরেও যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম সেগুলো কিন্তু আমি সেলফ প্রিপারেশনেই ক্র্যাক করেছি। তো সেই জায়গা থেকে একটা বিষয় আপনাকে এটা বুঝতে হবে, কোনো কোচিং সেন্টার আপনাকে পাশ করিয়ে দেবে না। আপনি যত ভালো কোচিং সেন্টার, সবাই যারা কোচিং সেন্টারে পড়ে কত পার্সেন্ট পাস করে? 10% হয়? সেটাও হয় না। 5%, 2%, 3% এইরকম একটা মানে খুব ভালো কোচিং সেন্টার হলে 5%-এর বেশি যায় না। তো সেইখানে দাঁড়িয়ে তাহলে অ্যাকচুয়ালি পাস করার মূল মন্ত্রটা কি? সেলফ স্টাডি। আপনি যতই কোচিং করুন, যাই করুন না কেন, সেলফ স্টাডি বা আপনি নিজে যতক্ষণ না শিখবেন আপনি কিন্তু আপনাকে পাশ করিয়ে দিতে পারবো না। এইবার আসুন যে তাহলে আমাকে কি করতে হবে। দেখুন, পৃথিবীতে জ্ঞানের শেষ নেই। আপনি সবকিছু পড়ে শুনে সব জেনে যাবেন এইটা হয় না, বরং খুব খুব ক্ষুদ্র ভগ্নাংশে আপনি পৃথিবীর জ্ঞান ভান্ডার থেকে নিতে পারবেন। অতএব সব জানার আকাঙ্ক্ষা তো মানে সেটা তো পসিবল নয়। তাহলে কম্পিটিটিভ এক্সামের মূল পিলার গুলো কি কি? আপনাকে কম্পিটিটিভ এক্সাম যদি ক্লিয়ার করতে হয়, প্রথম পিলার হচ্ছে ম্যাথ, যেটা আপনাকে পারতে হবে। এইবার তাহলে ম্যাথের জন্য আপনি কি করবেন? এখন কি কোচিং সেন্টার বা কোন দাদার কাছে বা কারো কাছে যাবেন? সেইখানে দাঁড়িয়ে আমি বলবো, আমি যেই বইটা থেকে অনেক বেশি হেল্প পেয়েছি, অন্যান্য বইও রয়েছে, আমি সবগুলো যেগুলো এই সিরিজটা দেখছেন পুরোটাই ম্যাথের বই, যেইটা হচ্ছে কোনো টিচার ছাড়াও আপনাকে মোটামুটি ভালো বুঝিয়ে দেবে, সেইটা হচ্ছে এই বইটা থেকে আমি হেল্প পেয়েছি। দেখুন, ছায়া প্রকাশনী আমাকে এই বই প্রমোশন করার জন্য নিশ্চয়ই দেয়নি। তো এই বইটা থেকে সুবীর দাসের যে বই, এই স্যার কিন্তু অত্যন্ত সুন্দর করে খুব সাজিয়ে কিন্তু বইটা বানিয়েছেন, যে একটা সাধারণ প্রার্থীও যেন বিষয়টা ভালো করে বুঝতে পারে। একদম গোড়া থেকে ধরে করানো রয়েছে। দেখবেন ভিডিওর বাঁ পাশের দিকে আমি বইয়ের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, দরকার পড়লে আপনারা, এটা পুরনো বই, অনেকটা পুরনো, এখন আরো মোটা হয়েছে, তো সেইটা নিতে পারেন। তো এই বইটা প্রথম হচ্ছে কাজ হচ্ছে এইগুলোর থেকে বেসিকটা আপনার ক্লিয়ার করা। আর যদি আপনার বেসিক ম্যাথ ক্লিয়ার থাকে বা আপনি যদি মানে যথেষ্ট ভালো প্র্যাকটিস করেন বা পারেন,
তাহলে এই আর.এস. আগরওয়ালের বই আপনি নিতে পারেন, বা রাজেশ বর্মার বইটাও নিতে পারেন। কিন্তু যদি আপনার ম্যাথটা একটু কম জড়ি থাকে, তাহলে কিন্তু আপনাকে এই বই থেকে শুরু করতে হবে। আর আপনার ম্যাথ স্ট্রং থাকলে আপনি এইগুলো বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারেন। এবার দেখবেন ডাব্লিউবি কনস্টেবলের যথেষ্ট কঠিন কোশ্চেন এসেছিল, আমি কিন্তু কোথাও মানে কোচিং নিইনি, এইগুলো থেকেই কিন্তু করে করে যথেষ্ট ইসের সঙ্গে, ভালো স্কোরের সঙ্গে কিন্তু আমি কোয়ালিফাই করেছি। তো যাই হোক, এইবার দ্বিতীয় আর একটা পিলার হচ্ছে কম্পিটিটিভ এক্সামের, সেইটা হচ্ছে ইংলিশ। এইবার ইংলিশটা শিখবেন কোথা থেকে? দেখুন, ইংলিশ শেখার প্রথম শর্তই হচ্ছে আপনার কোন স্টেজে আছে আমি জানি না, ব্যক্তি বিশেষে সেটা ভ্যারি করে। আপনার যদি মোটামুটি একটু মানে ইংলিশটা কমজোরি থাকে, তাহলে আপনি কোনো নতুন বই কিনবেন না, আশেপাশের কারো কাছ থেকে ক্লাস 6 এর একটা পুরনো বই কারো কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে জোগাড় করবেন, বা আপনার যদি কোনো পুরনো বই 6-7 এর বই থাকে, শুধুমাত্র ওই গ্রামারটা নিন। আর যদি আপনার একটু স্ট্রং থাকে, হ্যাঁ মোটামুটি ভালো, তাহলে আপনি এই পিসি দাস বা এসপি বক্সি এই বইগুলো, এই যে এই বইগুলোর কথা বলছি, এই বইগুলো কিন্তু নিতে পারেন। তো এবার সেটা আপনার লেভেলের উপর ডিপেন্ড করছে। এই 6 এর বইয়ের কথা কেন বলছি, দেখুন আপনার যদি একদম বেসিকটা ক্লিয়ার না থাকে না, তাহলে কিন্তু আপনি পারবেন না। দেখুন, আমি যখনই কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে যাই, আলাদা করে কিন্তু আমি কোনোদিনও প্রস্তুতি নিই না, কিন্তু সারা বছর কিন্তু আমার এগুলো চলতেই থাকে। প্রতিদিন 2-4টে ম্যাথ করা, একটু ইংলিশ প্র্যাকটিস করা, বা অন্য নতুন নতুন বিষয় পড়া। যেমন দর্শন আমার খুব প্রিয় সাবজেক্ট, যদিও কম্পিটিটিভ এক্সামে খুব একটা কাজে লাগে না, কিন্তু আমার ভালো লাগে, আমি পড়ি। বা অন্য কোনো বিষয়, কারণ এইটা কি আপনাকে স্থির থাকতে, শান্ত থাকতে আপনাকে সাহায্য করে। দর্শন যদি আপনি পড়েন, ভারতীয় দর্শন, আমি মানে ওয়েস্টার্ন ফিলোসফি খুব একটা পড়িনি, তবু যতটুকু যা পড়েছি, ইন্ডিয়ান ফিলোসফি মানে কি বলবো, অসাধারণ। আপনি যদি পড়েন, মন থেকে এতটা শান্ত হবেন, যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করার মতন ক্ষমতা আপনার মধ্যে আসবে। এটা কেন প্রয়োজন হয়? আপাত দৃষ্টিতে আপনার এটা সরাসরি কোনো কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে না, কিন্তু কোনো কাজ সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করা, সব দিক থেকে বিচার বিশ্লেষণ করা, এই ক্ষমতাটা কিন্তু আপনার যে পর্যবেক্ষণ ক্ষমতা, সেইটা কিন্তু বাড়িয়ে দেবে। তো এই যে সামগ্রিক যে প্রস্তুতি, তার মধ্যে থেকে যতগুলো মানে পরীক্ষা দিয়েছি আমি, যতগুলো ক্র্যাক করেছি, তার জন্য কিন্তু আমাকে আলাদা করে বিরাট রাত দিন প্রস্তুতি নিতে হয়নি। হ্যাঁ, যখন জিআরএফ এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন একটু মানে জিআরএফ হচ্ছিল না বলে একটু আমাকে এফোর্ট দিতে হয়েছে, বাকি কিন্তু খুব একটা আলাদা করে প্রস্তুতি নিতে হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি, আপনি ম্যাথ এইভাবে যদি শুরু করেন, আর ইংলিশটা যদি একদম বেসিক থেকে শুরু করেন, এই দুটো যখন পিলার আপনার শক্ত হয়ে যাবে, তখন দেখবেন যে কম্পিটিটিভ এক্সামে আপনি অনেকটা কনফিডেন্স পাচ্ছেন, খুব সাহসের সঙ্গে যেতে পারছেন। বাকি রইল হচ্ছে জিকে জিএস বা স্ট্যাটিক পোর্শন। সেইটার জন্য যদি আপনি বেসিক থেকে শুরু করতে চান, যদি ইংলিশে আপনার সমস্যা না হয়, তাহলে আপনার এই বইটা আপনি দেখতে পারেন। বাংলা এতটা সুন্দর করে খুব কনসাইজ ওয়েতে সাজানো খুব কম বই দেখেছি। এইটা হচ্ছে লুসেন্টের যে জিকে বইটা, লুসেন্ট, এটাও আমার পুরনো বই, নতুন বইয়ের ডিসক্রিপশন বাদিকে আমি দিয়ে দেবো দরকার পড়লে। এই বইটাতে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির সমস্ত পোর্শনগুলো এত সুন্দর করে, ইন্ডিয়ান ইকোনমির পোর্শনগুলো এত সুন্দর করে ছোট্ট করে শর্ট আকারে দেওয়া আছে না, অসাধারণ। এই বইটা থেকে আপনার মানে এই মাধ্যমিক লেভেলের যে কোনো পরীক্ষার 70-80% হয়ে যাবে। এইবার এই যে 3টে বইয়ের কথা বললাম, এক হচ্ছে ম্যাথ এই বই, একটা যে কোনো একটা গ্রামার, আর এই যে জিকে জিএস এর বা স্ট্যাটিক পোর্শনের জন্য যেই ইয়েগুলো, সেইগুলো, এই 3টে বই যদি আপনি কমপ্লিট করেন, আপনি অন্তত 100 জন মানে টপ 1% এর মধ্যে চলে আসবেন। শুধুমাত্র এই 3টে বই কমপ্লিট, কিন্তু সেটা ধৈর্য সহকারে করাটা কিন্তু খুব টাফ ব্যাপার। এইবার আপনি অলরেডি আপনার সাবজেক্টটা পড়ে রেখেছেন, আপনার যদি হিস্ট্রি সাবজেক্ট হয়, জিওগ্রাফি সাবজেক্ট হয়, বাংলা সাবজেক্ট হয়, ইংলিশ সাবজেক্ট হয়, ফিজিক্স হয়, কেমিস্ট্রি হয়, যাই হোক না কেন, আপনার সেটা পঞ্চায়েতে, কারণ পঞ্চায়েতে এর আগে আমি যতদূর জানি যে ওই বাংলার থেকেও কিছু পোর্শন থাকে, ম্যাথ ফ্যাথ তো থাকেই এগুলো। তো
আগামী দিনে কি চেঞ্জ আসবে আপনি জানেন না, যে কোশ্চেন প্যাটার্নে কি চেঞ্জ আসবে। আর এবার WBCS এর কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, তো বোঝা যাচ্ছে কোশ্চেনের লেভেল কিন্তু স্ট্যান্ডার্ড হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যদি এই বেসিকটা ক্লিয়ার থাকে, তারপরে যে কোনো পরীক্ষার জন্য আপনি 3 মাস প্রস্তুতি নিলেই সেই পরীক্ষার জন্য আপনি একদম ফুললি প্রিপেয়ার হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে বেস। তারপরে আপনি ধরুন হঠাৎ করে দেখা গেল যে SSCর আসবে, এখনো কিন্তু অনেকটা লম্বা দেরি, আমি বুঝিয়ে দিলাম বলে। তো যেহেতু SSC এই মুহূর্তেই হচ্ছে না, ধরুন ডিসেম্বরের দিকে গিয়ে পঞ্চায়েতের পরীক্ষাটা হলো, তারপরেও কিন্তু 4-5 মাস আপনি সময় পাবেন SSCর জন্য। তাহলে এইখানে যদি আপনি মানে চাকরিটা বাগিয়ে নিতে পারেন, তাহলে আপনার সমস্যা কোথায়? কারণ আপনি তো সাবজেক্টটা পড়ছেনই, সেই সঙ্গে একটু এক্সট্রা করে ম্যাথ প্র্যাকটিস করছেন আর একটু ইংলিশ প্র্যাকটিস করছেন। এই দুটো প্র্যাকটিস করেই আপনি অনেকটা এগিয়ে চলছেন। যেই পঞ্চায়েতের পরীক্ষার সময়টা আসলো, 1 মাস ওই জায়গাটা স্ট্যাটিক পোর্শনটা 1 মাস খুব ভালো করে দিন, দেখবেন যে সবার থেকে এগিয়ে গেছেন। তো এইভাবে কিন্তু মোটামুটি আপনাকে সাজাতে হবে, আপনার যদি একটা চাকরি চাই, একদম দরকার হয়। আর যদি বলেন না আমি SSCর জন্য বসে থাকবো, তাহলে অবভিয়াসলি সেটার জন্য আপনি অপেক্ষা করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পঞ্চায়েতের জন্য বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি যদি প্রিপারেশন নিতে চান, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনি এইভাবে সাজাতে পারেন যে ধীরে ধীরে স্টেপ। দেখুন, প্রথম মাস আপনার মনে হবে খুব কষ্টদায়ক, কিন্তু তারপরে দেখবেন ধীরে 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 এটার সঙ্গে কিন্তু আপনি ফ্যামিলিয়ার হয়ে গেছেন, আর কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। বোঝা গেল? তো যত কিছু আমি বললাম, এইটা আমি নিজের জীবনে অ্যাপ্লাই করে অনেকগুলো পরীক্ষায় ক্র্যাক করে, দুটো, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্টেট গভর্নমেন্টের চাকরি ছেড়ে এসে এখানে PhD করতে এসে গিয়ে আপনাকে কিন্তু এই জ্ঞানটা দিলাম আমি। ঠিক আছে? এমনি যাই করুন না কেন, যদি আপনার বেসটা ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো সময় আপনি কিন্তু যে কোনো পরীক্ষার দিকে আপনি মুভ করতে পারবেন। আর যদি আপনার বেসটাই ক্লিয়ার না থাকে, আপনি ওই মানে হঠাৎ করে এসে 3-4 মাস পরে কিন্তু কোনো পরীক্ষাতেই ক্র্যাক করতে পারবেন না। বোঝা গেল? তো যাই হোক, এরপরও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা গ্রুপে রয়েছে, কোনো যদি ব্যক্তিগত বা সমস্যা থাকে বা আলোচনা করার থাকে, দাদা আমার এই জায়গাটায় সমস্যা হচ্ছে বা এইরকম আমার সিচুয়েশন, তাহলে কি করা যায়, আমার যদি সাধ্য থাকে আমি নিশ্চয়ই হেল্প করব, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আগামী দিনে চাকরির সুযোগগুলো আসছে, সেটাতে অনেকদিন ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে, সুযোগ পায়নি, সুযোগগুলো আসছে সেহেতু অবশ্যই সুযোগগুলোকে কাজে লাগাবেন। দেখা যাক কি হয়। দেখুন, যতক্ষণ মানে কি বলবো না হচ্ছে, ততক্ষণ তো নিশ্চয়তা নাই। তো দেখা যাক। ওই কথায় আছে না, বাস্তববাদীরা মানে বলেন না যে অতীতের দীর্ঘশ্বাস এবং ভবিষ্যৎ জীবনের আশা কোনোটি বাস্তব জীবনের কাজে আসে না, বেসিক্যালি তাই। তো অতীতের দীর্ঘশ্বাস পেলেও লাভ নেই, আর ভবিষ্যতে কি হবে আমরা জানি না। অতএব সেই ভবিষ্যৎ যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ কিন্তু মানে সম্ভাবনার জায়গায় রেখেই আমাকে সেইভাবে ভেবেই এগোতে হবে। তো দেখা যাক SSC কবে হয়, পঞ্চায়েত কবে হয়, সেটা তো সময়ই বলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।